আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকের ক্লাসে আমরা কথা বলবো কাফ এক্সপেক্টোরেন্ট বা কাশিতে ব্যাপকভাবে ব্যবহৃত দুটি ঔষধ। প্রথমটি হচ্ছে অ্যামব্রক্সল, দ্বিতীয়টি হচ্ছে অ্যামব্রক্সল এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রোমহ্যাক্সিন। ঠিক আছে, ব্রোমহ্যাক্সিন। আমাদের গত ক্লাসে আমরা যে সমস্ত ঔষধ কাশি চিকিৎসায় ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। তন্মধ্যে ছিল একটা থেরাপিউটিক ক্লাস কাফ এক্সপেক্টোরেন্ট। এগুলো হচ্ছে কাফ এক্সপেক্টোরেন্টের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কাফ এক্সপেক্টোরেন্ট, কাফ এক্সপেক্টোরেন্টস, এই দুটি ওষুধ সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমত যদি আমরা এই দুটি ড্রাগের থেরাপিউটিক ক্লাসের দিকে ফোকাস করি, সেই থেরাপিউটিক ক্লাস কি? কাফ এক্সপেক্টোরেন্ট। এখন এই কাফ এক্সপেক্টোরেন্ট মানে কি শাব্দিকভাবে যদি আমরা বিবেচনা করি, কাফ মানে হচ্ছে কি? কাশি। কাশি, এটা তো আমরা একমত, সমস্যা নেই, জানি সবাই। আর এক্সপেক্টোরেন্ট মানে কি? এক্সপেক্টোরেট, এক্সপেক্টোরেট, এই শব্দটার মানে হচ্ছে কোনো কিছু বের করে দেওয়া। এক্সপেক্টোরেট, এক্সপেক্টোরেট মানে কোনো কিছু বের করে দেওয়া। আর যে এই এক্সপেক্টোরেট করে তাকে বলা হয় এক্সপেক্টোরেন্ট, টোরেন্টস। যেহেতু দুটি শব্দ, এর জন্য আমরা বলছি একসাথে এক্সপেক্টোরেন্টস প্লুরাল। তো এখন এই কাফ এক্সপেক্টোরেন্ট গুলো কি বের করে দেয়? এই কাফ এক্সপেক্টোরেন্ট গুলো আমাদের যে সমস্ত কাশিগুলো প্রোডাক্টিভ কাফ, আমরা জানি আগের ক্লাসে আমরা প্রোডাক্টিভ কাকে বলে, প্রোডাক্টিভ কাফ কাকে বলে এটা জানি। আরো একটু যদি ডিটেইলে বলি, যেই সকল কাশির সাথে বুক থেকে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম থেকে, লাংস থেকে, ট্রাকিয়া থেকে, আমাদের থুথুর সাথে, লালার সাথে কফ, মানে প্রচলিত ভুল শব্দ যেটা আগের ক্লাসে বলেছিলাম যে অনেকেই, ইভেন দো অনেক পল্লী চিকিৎসক ডাক্তারগণও এটাকে কফ বলে। মানে কাশির সাথে কি কফ বের হয়, এটার মানে হচ্ছে কফ বের হয় কিনা অনেক সময় পেশেন্টকে এইভাবে জিজ্ঞেস করা হয়। কিন্তু আসলে এটা যেটা বের হয় সেটা হচ্ছে স্পুটাম। কি বের হয়? স্পুটাম। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে সমস্ত কাশির সাথে স্পুটাম বা মিউকাস, মিউকাস বা ফ্লেজেম, ফ্লেম, হ্যাঁ ফ্লেজেম না ফ্লেম, এই তিনটার একটা যেটাই বলেন সঠিক হবে। আর বাংলা শব্দ উচ্চারণ কি, বাংলা অর্থ কি? অর্থ হলো যে শ্লেষ্মা। যে সকল কাশির সাথে এই শ্লেষ্মা বের হয় বা স্পুটাম বের হয়, মিউকাস বের হয়, সেটাকে বলা হয় প্রোডাক্টিভ কাফ। সেটাকে কি বলা হয়? প্রোডাক্টিভ কাফ। এই প্রোডাক্টিভ কাফের মধ্যে কাশির সাথে কি হবে? কফ বের হবে, মানে প্রচলিত ভুল শব্দ অনুযায়ী। যেহেতু আমাদের বাংলাদেশে এই শব্দটার সাথে সবাই পরিচিত, বেশিরভাগ মানুষই পরিচিত, কাশির সাথে কি কফ বের হয়? কিন্তু কাশি যে কথা, কফও সেই কথা। ঠিক আছে, সঠিক শব্দ হলো যে কাশির সাথে কি শ্লেষ্মা বের হয়, স্পুটাম বের হয়, মিউকাস বের হয়, এটা। তো এখন এই যে সমস্ত কাশির সাথে স্পুটাম বা মিউকাস বা ফ্লেম বের হয়, শ্লেষ্মা বের হয়, সেই সমস্ত কাশিতে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে যে কাশির সাথে ফুসফুসের ভিতরে যতক্ষণ পর্যন্ত, একটা নর্মাল ফিজিওলজি আমরা আগে জানি, ফুসফুসের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক্সেসিভ কফ স্পুটাম থাকবে, এক্সেসিভ ফরেন বডি থাকবে, যে কোনো কিছু যদি স্বাভাবিক না, মানে আমাদের ফুসফুসে এটা থাকা স্বাভাবিক ছিল না, কিন্তু সেটা যদি থাকে তাহলে সারাক্ষণই আপনার কাশি হবে, ফুসফুসের ভিতরে কি হবে? কাশি হবে। তো এখন এই যে ফুসফুসের নর্মাল স্ট্রাকচারটা, সরি, এই যে একটা ফুসফুসের নর্মাল স্ট্রাকচার, ঠিক আছে, বা শেফ, যেটাই বলি আমরা, এই শেফের মধ্যে দেখেন দুইটা ফুসফুসের মধ্যে ওপেনিং কোথায়? ওপেনিং এক জায়গা দিয়ে, তাও আবার উপরের দিকে, এমন তো না নিচের দিকে। দেখেন এখানে নিচের দিকে কোনো ওপেনিং আছে? ওপেনিং আছে? কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে যে ট্রাকিয়া দিয়ে, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে দুইটি ফুসফুসের দিকে দুটি ওপেনিং প্রবেশ করেছে। তো এই একমাত্র রাস্তা যেটা দ্বারা ফুসফুসে যদি কিছু থাকে সেটা বের হয়ে আসতে পারে। এখন একটা জিনিস নিচ থেকে উপরের দিকে উঠে আসা, এটা অস্বাভাবিক না বা কষ্টসাধ্য ব্যাপার না? এটা কি স্বাভাবিকভাবে সম্ভব? কিন্তু কোনো কিছু নিচের দিকে যাওয়া, যেমন আমরা খাবার দাবার খাই, পানি খাই, ভাত খাই, অথবা যে পানাহার করি, সেই পানাহারের জিনিসগুলো কিন্তু খুব সহজে নিচের দিকে চলে যায়। প্রথমত ওখানে থাকে প্যারিস্টালসিস, দ্বিতীয়ত হচ্ছে অভিকর্ষজ বল, দুটি মিলে এটা হচ্ছে খুব সহজে নিচে নামতে পারছে। তো এখানে তো উপরের দিকে ওঠাটা টাফ ব্যাপার।
এখানেও একটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম আছে, ফ্লাজেলা আছে। তো ফ্লাজেলাগুলো এখান পর্যন্ত দেখা গেছে এই ফুসফুসের ভিতর থেকে কফগুলোকে উপরের দিকে ধাক্কাইতে 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 এখান মুখ পর্যন্ত নিয়ে আসে। তারপর আমাদের স্বাভাবিক কাশির সাথে দু একটা কাশি যখন আমরা দেই তখন এগুলো কাশি মানে কি, যে সাডেন অ্যান্ড নয়েজি এক্সপালশন অফ এয়ার, আমরা আগের ক্লাসে বলছিলাম যে হঠাৎ করে সশব্দে ফুসফুস থেকে বাতাস যখন বের হয়ে যায় সেটাকে কাশি বলা হয়। এখন এই ফুসফুস দুইটা থেকে যদি হঠাৎ করে সশব্দে কাশি বাতাস বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সময় এই রাস্তার মধ্যে থাকা যে স্পুটামগুলো আছে, মিউকাসগুলো আছে, এগুলো সহ সে বের হবে। একমাত্র এই বের হওয়ার রাস্তা হচ্ছে আপওয়ার্ড, উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই কাশি, যেই কাশিটার সাথে ফুসফুসে কফ জমে আছে, প্রচলিত ভুল শব্দ আর কি, যদি আমি কফ বলি বুঝে নেবেন। তো এই স্পুটাম বা মিউকাস যদি ফুসফুস দুইটাতে জমে আছে, এগুলো বের করার একমাত্র উপায় হচ্ছে কাশি। এখন আমরা যদি এখানে কাশি বন্ধ করে দেই তাহলে চলবে না। কাশি বন্ধ করলে তো কফগুলো এখানে যেমনেটা এমনিই পড়ে থাকবে, কফগুলো বলতে মিউকাসগুলো যেমনেটা এমনিই পড়ে থাকছে, তাই না? সেই জন্য এখানে আমরা কাশি জোর করে কোনোভাবেই বন্ধ করব না, জাস্ট আমরা কাশিকে একটু সহযোগিতা করব। কাকে সহযোগিতা করবে? এগুলোকে সহযোগিতা করব, যাতে করে এগুলো হচ্ছে যে বের হতে পারে, এগুলো হচ্ছে কাশির সাথে বের হইতে পারে। তো এর জন্যে এই যে সকল প্রোডাক্টিভ কাফ আছে বা যে সমস্ত কাশির সাথে কফ বের হয়, সেই সমস্ত প্রোডাক্টিভ কাফে বা কাশিতে আমরা কাফ সাপ্রেসেন্ট যেই ওষুধগুলো ব্যবহার করেছিলাম বা বলেছিলাম, শ্রেণীবিভাগ করেছিলাম, কাফ সাপ্রেসেন্ট অথবা অ্যান্টিটাসিভ ড্রাগ, সেই অ্যান্টিটাসিভ ড্রাগগুলো আমরা কখনোই পেশেন্টকে দিব না বা সাজেস্ট করব না। সুন্দর, সহজ, বোধগম্য ও সাবলীলভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত ৮টি বইয়ের একটি চমৎকার প্যাকেজ, যা পল্লী চিকিৎসক সহ অন্যান্য আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল স্টুডেন্ট এবং প্রফেশনালসদেরকে অত্যন্ত সহযোগিতা করবে বলে আমি মনে করছি। এই ৮টি বইয়ের প্যাকেজের মধ্যে থাকছে অ্যানাটমি ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, শিশুরোগ চিকিৎসা, সার্জারি ও নাক কান গলা, কমিউনিটি মেডিসিন এবং সর্বশেষ মেডিসিন। এই ৮টি বইয়ের চমৎকার প্যাকেজটি আমি মনে করি প্রত্যেক আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল স্টুডেন্ট এবং প্রফেশনালসদের সংগ্রহে থাকা উচিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ৮টি বইয়ের প্যাকেজ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন, অথবা ভিজিট করুন ফেসবুক পেজ mediponna.com। আমরা যে ধরনের কাশি নিয়ে আসুক পেশেন্ট, পেশেন্ট তো বলবে কাশি, কিন্তু আমরা ভালো করে এটা বুঝে নিব এটা নেচারটা কি, ধরনটা কি, মৌলিকভাবে এটা কোন ধরনের, প্রোডাক্টিভ না নন প্রোডাক্টিভ। যদি কাশির সাথে স্পোটাম বা মিউকাস বা ফ্লেম বা প্রচলিত ভুল শব্দ কফ বের হয়, তাহলে হচ্ছে যে এটা প্রোডাক্টিভ কাফ, এবং এটা চিকিৎসা করতে আপনাকে এই দুইটি অপশন বেছে নিতে হবে। অপরদিকে যদি এটাতে শুধু শুষ্ক কাশি হয়, শুকনা কাশি হয়, কাশির সাথে কোনো ধরনের মিউকাস, ফ্লেম, স্পোটাম বের হচ্ছে না, শুষ্ক কাশি, শুকনা কাশি, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিটাসিভ বা কফ সাপ্রেসেন্ট, অথবা যদি এটার জন্য অ্যাজমা দায়ী হয়ে থাকে, কোনো অ্যালার্জিক কন্ডিশন দায়ী হয়ে থাকে, সেগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট অফ কজ করলে তাহলে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু এই প্রোডাক্টিভ কাফেতে বা যে কাশিতে শ্লেষ্মা উৎপন্ন হচ্ছে, এখানে কোনোভাবেই অ্যান্টিটাসিভ ওষুধগুলো দেওয়া যাবে না। অ্যান্টিটাসিভ ওষুধগুলোর মধ্যে কি বলছিলাম আমরা, কি বিভিন্ন অ্যান্টিহিস্টামিন পড়েছিলাম, ড্যাক্সট্রোম্যাথরফেন পড়েছিলাম, তারপর হচ্ছে যে বিউটামিলেট সাইট্রেট পড়েছিলাম, ঠিক আছে, এগুলো আমরা দিতে পারবো না এখানে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাইলে এই ওষুধগুলোর থেরাপিউটিক ক্লাস কফ এক্সপিক্টোরেন্ট, এগুলো কি করে, ফুসফুসে থাকা কফগুলো উপরের দিকে এক্সপিক্টোরেট করে বের করে দেয়, হ্যাঁ, বের করে দেয়, জোর করে বের করে দেয়। দ্বিতীয় আরেকটা থেরাপিউটিক ক্লাস এটার আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে এগুলো একই সাথে কাফ এক্সপিক্টোরেন্ট এগুলো এবং পাশাপাশি মিউকোলাইটিক এজেন্ট এগুলোর মধ্যে আছে, মিউকোলাইটিক্স, এগুলো একই সাথে মিউকোলাইটিক্স হিসেবে কাজ করে। এখন মিউকোলাইটিক্স মানে কি, যেটা মানে প্রসেস অফ ব্রেকডাউন অফ ব্রেকআপ, ব্রেকআপ কাকে ব্রেকআপ করবে? এই স্পুটাম বা ফ্লেম বা মিউকাসকে ব্রেকআপ করবে, ভাঙবে। ভাঙার ফলশ্রুতিতে কি হবে, এই ধরেন এই দুইটি ফুসফুসের ভিতরে থকথকে ঘন মিউকাস জমে আছে, এখন এক্সপিক্টোরেট করার আগে তো এগুলোকে ভাঙতে হবে, এগুলোকে আরো পাতলা করতে হবে, আরো একটু ব্রেকডাউন করে এগুলোর কনসিস্টেন্সিটা কমায় নিয়ে আসতে হবে। এই কাজটাও তারা করবে, এই মিউকোলাইটিক, এটার মধ্যে মিউকোলাইটিক ইফিকেসিও আছে। তাইলে এটার থেরাপিউটিক ক্লাস কি, কাফ এক্সপিক্টোরেন্ট পাশাপাশি মিউকোলাইটিক্স, এটা একটা মিউকোলাইটিক্স হিসেবেও কাজ করে, যেগুলা মিউকাসকে লাইসিস করে, লাইসিস মানে ব্রেকআপ,
মিউকাস মানে, মিউকাসকে লাইসিস মানে হচ্ছে যে ভাঙা, তাহলে মিউকোলাইটিক হিসেবে কাজ করে, মিউকোলাইসিস করে, মিউকোলাইসিস করে। মিউকাস মানে কি, মিউকাস আর লাইসিস মানে ভাঙা, ব্রেকআপ। তার মানে এই ফুসফুসের ভিতরে থাকা, জমে থাকা যে মিউকাসগুলো আছে সেই মিউকাসগুলোকে তারা ব্রেকআপ করে। এখন যদি ব্রেকআপ করে, অপরদিকে কাশিও চলছে, আবার এগুলো এক্সপিক্টোরেট বেরও করতেছে, ফলশ্রুতিতে কি হচ্ছে, কাশির সাথে খুব সহজেই এই স্পুটামগুলো, মিউকাসগুলো বের হয়ে যাওয়া পসিবল হয়। ফলশ্রুতিতে ফুসফুস দুইটা হেলদি থাকে। এখানে যদি ইনফেক্টিভ কোনো কজ থেকে থাকে তাহলে সেটাও ধীরে ধীরে সহযোগিতা হয় ভালো হতে, এবং আলটিমেটলি সম্পূর্ণ কাশি ভালো হয়ে যায়। আমরা আগের ক্লাসে যেটা বলছি, কাশি কখনোই কোনো স্পেসিফিক ডিজিজ না, এটা নির্দিষ্ট কোনো ডিজিজ বা রোগ না, অনেকগুলো ডিজিজের সিমটমস মাত্র, ঠিক আছে, ফুসফুসের ভ্যারাইটি অফ স্পেকট্রাম অফ ডিজিজের সিমটমস মাত্র, ঠিক আছে। তাহলে খালি কাশির সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করছি। এর মানে এই না যে এই দুইটা ওষুধ দেওয়ার সাথে সাথে কাশি বন্ধ হয়ে যাবে। প্রোডাক্টিভ কাফও ঠিক আছে, আপনি হয়তো বা অ্যামব্রোক্সল বা ব্রোমহ্যাক্সিন দিয়েছেন, পেশেন্টটার হচ্ছে প্রোডাক্টিভ কাফ, আপনার দেওয়াটা ঠিক ভুল না। কিন্তু এখানে যদি কজটা হয়, কাশির কারণটা হয় অন্য কিছু, যদি সেখানে নিউমোনিয়া হয়, ব্রঙ্কাইটিস হয়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হয়, বা যেটাই হোক না কেন, স্পেসিফিক যদি অ্যাজমা হয়, সিওপিডি হয়, কোনো কারণ থাকে, এই ধরনের কোনো কারণ থাকে, তাহলে সেই কারণগুলোর চিকিৎসা করতে হবে, তাহলে যে আপনার হচ্ছে যে কাশি কমবে। বাকি স্পেসিফিক যে কারণ, সেই কারণটা চিকিৎসা করতে, যেহেতু কাশি একটা সিমটমস, এই সিমটমসটাকে হেল্প করার জন্য আমরা এই দুইটা ওষুধ পাঠাবো, সিমটোমেটিক রিলিফ দেওয়ার জন্য। পাশাপাশি যে কারণ, সেই কারণটাও আস্তে আস্তে এই সিমটোমেটিক ওষুধের জন্য এটা সহযোগিতা হবে, ভালো হতে হেল্প হবে, ঠিক আছে। তাহলে এই ট্রিটমেন্টটা, এই দুইটা ট্রিটমেন্ট কোনো স্পেসিফিক ট্রিটমেন্টটা, এগুলো হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, কার প্রোডাক্টিভ কাফ বা এই যে সমস্ত কাশে স্পুটাম প্রোডাকশন হয়, উৎপাদন হয়, উৎপন্ন হয়, সেই সকল কাশিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। আশা করি এই পর্যন্ত বুঝে আসছে, ঠিক আছে। তাহলে এটা থেরাপিউটিক ক্লাস কি, কাফ এক্সপিক্টোরেন্ট, পাশাপাশি মিউকোলাইটিক্স, এগুলো মিউকোলাইসিস করে, ঠিক আছে। এবার আমরা দেখি তাহলে কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, তাই না, এটা একটা ব্যাপার। আমরা যে এখানে এতক্ষণ যা ডিসকাস করেছি ওখান থেকে তো মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে যে আসলে এই ওষুধগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আমরা একটু বলি, যেমন বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেটরি লাং কন্ডিশন, ফুসফুসের প্রদাহজনিত বিভিন্ন কারণে যদি কাশি হয় এবং এর সাথে যদি প্রোডাক্টিভ কাফ হয়, মানে স্পুটাম বের হয়ে আসে, সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। ইনফেক্টিভ, বিভিন্ন ধরনের ইনফেকশন, তারপরে হচ্ছে যে অ্যাজমা, যেখানে হয়ে গেল আপনার, যেখানে অ্যাজমা পাশাপাশি তার প্রোডাক্টিভ কাফ আছে, কাশির সাথে কফ বের হচ্ছে। তারপর সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা আলাদা বড় ধরনের একটা রোগ, অসুস্থতা, এটা মেডিসিন আমরা জানবো। তারপর সিওপিডির পরে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিওলাইটিস, এরপরে ব্রঙ্কিওলাইটিসেও দেওয়া যাবে। একই সাথে 6 নিউমোনিয়া, এই ধরনের বিভিন্ন কারণে যখন প্রোডাক্টিভ কাফ হবে, কি হবে, প্রোডাক্টিভ কাফ হবে। প্রোডাক্টিভ কাফ যদি হয়, এই সমস্ত কন্ডিশন হতে পারে, আরও অনেক কিছুই। তো এই প্রোডাক্টিভ কাফ হইলে আমরা এই ওষুধগুলো দিব। তাহলে বুঝে আসছে কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। তবে মাথায় রাখবেন, যেটা আগের ক্লাসেও জোর দিয়েছি, এই ক্লাসেও জোর দিচ্ছি, যে আমরা সবার আগে কাশির যে দুইটি মৌলিক ধরন শিখেছি, সেই দুইটি মৌলিক ধরন অনুযায়ী চিকিৎসা দিব সব সময়। আপনারা তো আর স্পেসিফিক ট্রিটমেন্ট করবেন না, জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য যখন পেশেন্ট আসবে তখন হচ্ছে আমরা ভালো করে জিজ্ঞেস করে নিব আপনার কি ড্রাই কাফ নাকি প্রোডাক্টিভ কাফ। পেশেন্ট তো আর এটা বুঝবে না, আপনি তাকে বিভিন্ন কৌশলগত প্রশ্নের মাধ্যমে আপনি সেটা জেনে নিতে পারেন। আপনার কাশিটার সাথে কোনো ধরনের কফ বের হয় কিনা, আপনি স্পুটাম বা মিউকাস ফ্ল্যাম বললে তো সে বুঝবে না, আপনাকে কফই বলতে হবে। বা শ্লেষ্মা, শিক্ষিত হলে শ্লেষ্মা বুঝবে, কিন্তু মেডিকেলের পার্সন না হলে তো আর মিউকাস বুঝবে না, সে স্পুটামও বুঝবে না, স্পুটামও অনেকে বুঝতে পারে, ফ্লেম বুঝবে না। তো সেক্ষেত্রে আপনি সোজা সাপটা সহজ বাংলায় প্রশ্ন করবেন, আপনার কাশির সাথে কোনো ধরনের শ্লেষ্মা বের হয় কিনা বা কফ বের হয় কিনা, কিছু বের হয় কিনা। সেই পেশেন্টটা যদি বলে হ্যাঁ হ্যাঁ বের হচ্ছে,
তাহলেই কেবল আমরা এই দুটি ওষুধ অ্যামব্রক্সল এবং ব্রোমহ্যাক্সিন দেওয়ার সিদ্ধান্ত নিব। আর যদি বলা হয় যে ড্রাই কাফ, মানে না আমার এইগুলো কোনো প্রবলেম নাই, আমার শুধু কাশি হচ্ছে, খুসখুসে কাশি, কাশির সাথে কোনো কিছু বের হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ওই যে সিমটোমেটিক কাশি এটাকে বলা হচ্ছে নন প্রোডাক্টিভ কাফ বা ড্রাই কাফ। এই ড্রাই কাফের চিকিৎসায় আমরা অ্যান্টিটোসিভ অথবা যে কাফ সাপ্রেসেন্ট ওষুধগুলো আছে যেগুলো আগের ক্লাসে দেখেছিলাম সেই ওষুধগুলোর অন্তর্ভুক্ত যে কোনো একটা দিয়ে আরও বিভিন্ন কাকে দিব না, আর কি সমস্যা আছে না নাই সেগুলোর উপর, সেগুলোর সাথে একটা করে অ্যাসোসিয়েট করে কোনটা দেওয়া যায় সেটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা জানছি অ্যামব্রক্সল এবং ব্রোমহ্যাক্সিন এই দুইটার ইন্ডিকেশন আমরা দেখলাম। এই দুইটার সাইড ইফেক্ট কি, এই দুইটার সাইড ইফেক্টগুলো আমরা যদি অ্যামব্রক্সলের এবং ব্রোমহ্যাক্সিন দুইটার ইন্ডিকেশন কিন্তু সেম, তো অ্যামব্রক্সলের সাইড ইফেক্টগুলো আমরা পড়ি। এই ওষুধগুলো সেবন করলে, প্রত্যেক ওষুধ সেবন করলে কিছু সাইড ইফেক্ট তৈরি হবে। এইটার ক্ষেত্রেও তা মানে বাদ যাবে না, অ্যামব্রক্সলের ক্ষেত্রেও কিছু কিছু সাইড ইফেক্ট দেখা দিবে। কি ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে? যেমনটা হচ্ছে যে কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাইড ইফেক্ট দেখা দিতে পারে, ডিসপ্যাপসিয়া, বদহজম, অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা, তারপর হচ্ছে যে আপনার ডায়রিয়া, মানে তার পাতলা পায়খানা হওয়া আর কি, পায়খানা লুজ হওয়া, লুজ মোশন যেটাকে বলা যেতে পারে। এছাড়া হচ্ছে ড্রাউজিনেস, ডিজিনেস, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, ঠিক আছে। অ্যাবডোমিনাল ক্র্যাম্পস মানে পেটে ব্যথা আর কি, পেটে ব্যথার যে ব্যথার ধরনটা এটাকে বলে ক্র্যাম্পিং পেইন বা কলিকি পেইন, পেটে বেদনা হতে পারে। এগুলো মোটামুটি সাইড ইফেক্ট আসতে পারে, পার্সন টু পার্সন ভেরি করে, কম আর বেশি এগুলো সাইড ইফেক্ট আসতে পারে, ঠিক আছে। তবে ওগুলো অত ফেটাল না, ওগুলো টলারেবল, এগুলো সহনীয়, এগুলো কোনো বিষয় না, সমস্যা না। তবে কন্ট্রা ইন্ডিকেশন যেটা বিষয় সেটা হলো যে কাকে দেওয়া যাবে না অ্যামব্রক্সল। প্রথমত যাদের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আছে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আছে, এই ওষুধগুলো, এই দুইটা ওষুধের যে কোনো একটা যদি সেবন করছে, ইতিপূর্বে জানা আছে এবং খাওয়ার পর তার অস্বাভাবিক কোনো সিমটমস দেখা দিয়েছে, তাহলে সেটাকে বলা হবে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। অ্যামব্রক্সল অথবা ব্রোমহ্যাক্সিন দুইটার প্রতি যদি থাকে, কোনো ধরনের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন থাকে, তাহলে তাকে অ্যামব্রক্সলও দেওয়া যাবে না, ব্রোমহ্যাক্সিনও দেওয়া যাবে না। দ্বিতীয়ত যাদের সিভিয়ার রেনাল এবং হেপাটিক ইম্পেয়ারমেন্ট আছে, যাদের সিভিয়ার রেনাল এন্ড হেপাটিক ইম্পেয়ারমেন্ট আছে, ইম্পেয়ারমেন্ট বৈকল্যতা আর কি, ইম্পেয়ারমেন্ট, এই ক্ষেত্রেও আমরা এগুলো খুব সাবধানতার সহিত দিতে হবে। বিশেষ করে অ্যামব্রক্সলটা দেওয়া যায়, কিন্তু ব্রোমহ্যাক্সিন কোনোভাবেই দেওয়ার সুযোগ নাই, বা এটা দেওয়ার আগে ভাবতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ লাগবে। তাহলে এই দুইটা হচ্ছে যে মোটামুটি এর অ্যামব্রক্সলের কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারেন, ঠিক আছে। সরাসরি কন্ট্রা ইন্ডিকেটেড যাদের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আছে, আর প্রিকিউশন বা সচেতনতার সহিত খুব সাবধানতার সহিত দিতে হবে যাদের সিভিয়ার হেপাটিক এবং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাদেরকে সাবধানতার সহিত, সতর্কতার সহিত স্পেশালিস্ট ডক্টরের বা ডিসিশন সাপেক্ষে প্রেসক্রাইব দিতে হবে এটা, ঠিক আছে। আর ব্রোমহ্যাক্সিন হাইড্রোক্লোরাইড যেটা, সেটা সাইড ইফেক্ট কন্ট্রা ইন্ডিকেশনগুলো কি কি? ব্রোমহ্যাক্সিন, এই ব্রোমহ্যাক্সিনের কন্ট্রা ইন্ডিকেশনও সেম, এখানে যে একে যা কিছু আছে সেম, দুই নম্বরে তাও সেম। যাদের সিভিয়ার হেপাটিক এবং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদের ক্ষেত্রেও দেওয়া যাচ্ছে না এটা, বা দিতে গেলে এটা স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি লাগবে। আর তৃতীয়ত অনেক সময় যে অ্যাজমাটিক কন্ডিশন, বিভিন্ন ধরনের অ্যাজমাটিক কন্ডিশন, যে অ্যাজমা আছে, অ্যাজমার সাথে কাশি, তো খালি একটা কাশি সিরাপ অনেকে দিয়ে দেয় না, যে একটা ব্রোমহ্যাক্সিন বা মিউকোস্পেল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ওগুলা নিয়ে খান ঠিক হয়ে যাবে। তো অনেক সময় কি করে, এই ওষুধগুলো ব্রঙ্কোস্পাজম করে, কি করে বিশেষ করে ব্রঙ্কোস্পাজম, বিশেষ করে এইটা ব্রোমহ্যাক্সিন হাইড্রোক্লোরাইড ব্রঙ্কোস্পাজম করে, মানে শ্বাসনালী চিপা করে দিতে চেষ্টা করে, ঠিক আছে। সেক্ষেত্রে যাদের অ্যাজমা আছে তাদেরকেও প্রিকশনের সহিত বা অন্যান্য ড্রাগের অ্যাডজাংক্টে দিতে হবে, ব্রঙ্কোডাইলেটরের অ্যাডজাংক্টে দিতে হবে, সেটা ডিপেন্ডস আপ টু দ্য স্পেশালিস্ট ডক্টর। এরপরে আর কাকে দেওয়া যাবে না, 1 2 3 4, এরপরে দেওয়া যাচ্ছে না হচ্ছে যাদের সিভিয়ার পেপটিক আলসার ডিজিজ আছে, পিইউডি, যাদের সিভিয়ার পেপটিক আলসার ডিজিজ আছে, যাদের ক্ষেত্রে হচ্ছে পেটের মধ্যে মানে ব্যাপকভাবে আলসারেশন আছে, তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, ঠিক আছে। দিতে গেলে এটা স্পেশালিস্ট ডক্টরের কনসালটেশনসি লাগবে। তাহলে ব্রোমহ্যাক্সিনের কন্ট্রাইন্ডিকেশন এগুলো এবং অ্যামব্রক্সলের কন্ট্রাইন্ডিকেশন এগুলো, মানে কাদেরকে নির্দেশনা থাকা সত্ত্বেও এই পেশেন্টগুলোর দেখা গেছে প্রোডাক্টিভ কাফ আছে, কাশির সাথে কফ বের হচ্ছে,
এটা যে কোনো কারণেই হোক না কেন সেটা ভিন্ন আলোচনা, যেহেতু এখানে সিমটোমেটিক কথা বলছি। তো নির্দেশনা থাকা সত্ত্বেও যদি এই কন্ডিশনগুলো থাকে, এই দুইটা ওষুধ আমরা দিব না। তাহলে এই দুইটা ওষুধের আমরা ইন্ডিকেশন দেখলাম, কন্ট্রাইন্ডিকেশন দেখলাম, থেরাপিউটিক ক্লাস দেখলাম। সাইড ইফেক্ট অ্যামব্রক্সলের বলা হয়েছে, আর ব্রোমহেক্সিনের সাইড ইফেক্টগুলো এরকমই, ঠিক আছে, এটার মতোই, তবে এটা নিয়ে একটু ড্রোজিনেস, ডিজিনেস, তন্দ্রাচ্ছন্ন ভাব, একটু ঘুম ঘুম ভাব আসতে পারে, ঠিক আছে। তাইলে আমরা এখানে যা কিছু দেখলাম, তন্দ্রাচ্ছন্ন ভাব, ড্রজিনেস, ডিজিনেস, এগুলো ব্রোমহেক্সিনে থাকতে পারে, ঠিক আছে। তো ব্রোমহেক্সিন এবং অ্যামব্রক্সল এই দুইটার মধ্যে আমরা কখন কোনটা কাকে দিব, তাই না, এটা ডিপেন্ডস আপ টু দ্য কন্ডিশন, এটা আসলে অবস্থার উপর নির্ভর করবে। সেই পেশেন্টটা যদি পেপটিক আলসার ডিজিজ থাকে বা অ্যাজমা থাকে, তাহলে তাকে আপনি এটা দেন, অ্যামব্রক্সল দেন। আর যদি কোনো কিছুই নাই, অ্যাডাল্ট বা আপনার সুস্থ সবল মানুষ, কোনো কোমরবিডিটি নাই, তো দুইটাই দিতে পারেন। এটা আসলে এটা যেহেতু সিমটোমেটিক ঔষধ, এটা তো অত একটা অসুবিধা নাই। অত একটা অসুবিধা নাই বলতে যেটা বলতেছি যে এটাতে অত বড় ধরনের সাইড ইফেক্ট নাই। অ্যাটলিস্ট এই যে অবিচারে, অনাচারে যে অ্যান্টিবায়োটিক, বললেই অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অ্যাটলিস্ট এরকম একটা ওষুধ দেন, কোনো সমস্যা নেই, পেশেন্টে অনেকাংশে ক্ষতি বেঁচে যাবে, ঠিক আছে। একটা স্পেশালিস্ট ডক্টর, একজন নিবন্ধিত প্যারামেডিক্যাল স্টাফ, সে সিদ্ধান্ত নিবে যে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় কি না। যদি প্রয়োজন হয় তাহলে তারও লিমিটেশন আছে। প্যারামেডিক্যাল স্টাফ যদি হয়, সে হতে পারে সে বা কমিউনিটি প্যারামেডিক, সিপি, হতে পারে অন্য কোনো লেভেলের আন্ডার গ্র্যাজুয়েট রেজিস্টার্ড নিবন্ধিত প্যারামেডিক্যাল অথবা ডিপ্লোমা চিকিৎসক যারা আছে, এরা ডিসিশন, তাদেরও লিমিটেশন আছে। তাদের যখন লিমিটেশন ক্রস করবে, তারা সেটা তখন বুঝতে পারবে এবং তারা তখন এটা অ্যাকর্ডিং টু চেইন চেস্ট স্পেশালিস্টের কাছে বা একজন গ্র্যাজুয়েট চিকিৎসকের কাছে পাঠাবে, তখন তারা সেটা সিদ্ধান্ত নেবে। ধরেই অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সাসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, কাশি হয়েছে, আপনি সিফিক্সিন, এরকম মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, নট নেসেসারি, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে। তাইলে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, থেরাপিউটিক ক্লাস, এগুলো আমরা মোটামুটি জানলাম। এখন আবার আসি সর্বশেষে যেটা থেরাপি অ্যাভেলেবেল ডোজেস ফর্ম। অ্যাভেলেবেল ডোজেস ফর্ম বলতে বোঝানো হচ্ছে এখানে কি কি ডোজেস ফর্মে বাজারে পাওয়া যায়। প্রথমে যদি আমরা অ্যামব্রক্সল নিয়ে কথা বলি, অ্যামব্রক্সলের অ্যাভেলেবেল ডোজেস ফর্ম তিনটাই পাওয়া যায়, অর্থাৎ সিরাপ পাওয়া যায়, পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায় এবং ক্যাপসুল পাওয়া যায়। অ্যামব্রক্সল, হ্যাঁ, ব্রক্সল, এই অ্যামব্রক্সলের মধ্যে তিনটা ডোজেস ফর্ম আমরা পাচ্ছি। প্রথমত হচ্ছে পেডিয়াট্রিক ড্রপ, পিডি, সংক্ষিপ্তভাবে পিডি লেখা হয়েছে, পেডিয়াট্রিক ড্রপ। আর দ্বিতীয়ত পাওয়া যায় হচ্ছে সিরাপ, তৃতীয়ত পাওয়া যায় হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুল, এটা এসআর ক্যাপসুল আর কি, সাস্টেইন রিলিজ ক্যাপসুল। তো এগুলো আসলে কখন, পেডিয়াট্রিক ড্রপটা হচ্ছে নবজাতক সহ 6 মাসের আগে যে বাচ্চাগুলো, তাদেরকে আমরা পেডিয়াট্রিক ড্রপ, অথবা 2 বছরের পর্যন্ত এই পেডিয়াট্রিক ড্রপটা অ্যাপ্লাই করা যায়। এখানে পেডিয়াট্রিক ডোজ নিয়ে আমরা কোনো কিছু বলছি না, বিকজ অফ পেডিয়াট্রিক বিষয়গুলো আমরা সম্পূর্ণ আলাদা একটা ট্রেনিং কোর্সে পড়াই, সেটা হচ্ছে যে চাইল্ড হেলথ কেয়ার অ্যান্ড ড্রাগ ডোজ নিয়ে, ওখানে একটা আলাদা কোর্স আছে 3 মাসের, সেখানে আমরা পড়াই। আর এই দুই ক্ষেত্রে সিরাপ এবং ক্যাপসুল অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কেমন ব্যবহার করব সেটা আমরা লিখে দিব আপনাদের। এটার অ্যাভেলেবেল ব্র্যান্ড কী কী বাজারে পাওয়া যায়, আমি কোনো কোম্পানিকে প্রমোট করতে চাচ্ছি না, জাস্ট ফর লার্নিং পারপাস। যেমন অ্যামব্রক্স পাওয়া যায়, অ্যাম্বোলাইট পাওয়া যায়, ঠিক আছে, এক্স কোল্ড পাওয়া যায়, তারপরে নেক্সোল পাওয়া যায়, এই বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন ফার্মাসিউটিক্যালস। আপনারা কি করবেন, টপ 5 বা টপ 10 ব্র্যান্ড নেম মুখস্থ করে ফেলবেন, অ্যাভেলেবেল ডোজেস ফর্ম মুখস্থ করে ফেলবেন। পেডিয়াট্রিক ড্রপটা 6 mg পার ml হয়, আর সিরাপটা হচ্ছে 15 mg পার 5 ml হয়, এসআর ক্যাপসুলটা হচ্ছে 50 mg তে হয়, ঠিক আছে। এখন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে যদি আমরা সিরাপ দেই, কথার কথা সিরাপ নেক্সোল দিলাম, বা আপনি যেটা ইচ্ছা দিলেন, দেওয়ার পর এটার ডোজ অর্ডার হচ্ছে যে 2 চামচ করে বা 10 মিলি, 2 চামচ গুণ 3 বার। আর 2 চামচকে ইংলিশে আপনারা মাঝে মাঝে দেখবেন টিএসএফ বলা হচ্ছে, টিএসএফ, হ্যাঁ, টিএসএফ মানে টি স্পুনফুল, টি স্পুন ফুল, মানে 2 চামচ, চা চামচ, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিএসএফ, চা চামচে 1 চামচ। 2 টিএসএফ থাকলে 2 টিস্পুনফুল মানে 2 চা চামচ, যেটার ধারণ ক্ষমতা হচ্ছে 5 ml, যেটার ধারণ ক্ষমতা কত, 5 ml। তো 5 ml যদি 2 চামচ হয় তাহলে 10 ml হবে, গুণন 2 = 10 ml। এটা কয়বার খাবে, 2 বার খাবে, 2 বার খাবে, ঠিক আছে। এই 2 বার খাবে হচ্ছে যে, সরি 3 বার খাবে, এটা খাবে 3 বার সিরাপ যদি আমরা দিই। আর যদি এসআর ক্যাপসুল দিতে যাই, তাহলে এসআর ক্যাপসুলটা ওয়ান্স ডেইলি রিকমেন্ডেড, কখনো কখনো স্পেশালিস্ট ডক্টরগুলো 2 বারও দিয়ে থাকে। যদি ক্যাপসুল দিতে যাই, যেমন ক্যাপসুল
অ্যাম্বোলাইট হয় কিনা আমার জানা নাই, অ্যাম্বোলাইট এসআর মেবি হয় 50 mg। এটা আমরা অর্ডার করব প্রতিদিন রাতে একটা করে 10-15 দিন, অথবা সকালে একটা রাতে একটা। এটা স্পেশালিস্ট ডক্টর যদি প্রয়োজন হয় তাহলে স্পেশাল নিয়মে দিতে পারে। এটা হচ্ছে অ্যামব্রক্সলের ডোজেস ফর্ম এবং প্রেসক্রিপশন অর্ডার বা অ্যাডাল্ট ডোজ, ঠিক আছে। এবার আসেন ব্রোমহ্যাক্সিনের। ব্রোমহ্যাক্সিনের কি কি হয়? ব্রোমহ্যাক্সিনের মধ্যে দুইটি হয়, শুধু ট্যাবলেট হয় আর সিরাপ হয়, ঠিক আছে। ব্রোমহ্যাক্সিনে কি কি হয়? ট্যাবলেট এবং সিরাপ। ব্রোমহ্যাক্সিন এটাতে হয় হচ্ছে সিরাপ। সিরাপটা হচ্ছে 4 mg ফার 5 ml হয়, আর ট্যাবলেট হয় 8 mg। ট্যাবলেট হয় 8 mg। এটা বাজারে বিভিন্ন ব্রঙ্কোলেট নামে ট্যাবলেট পাওয়া যায়, তারপর মিউকোলাইট নামে পাওয়া যায়, মিউকোস্পেল নামে পাওয়া যায়, টপ 10 ফার্মা আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। যদি আমরা সিরাপটা দিতে যাই তাহলে সিরাপ ধরে নিলাম, মিউকোলাইট দিলাম, মিউকোলাইট এটা ইনিশিয়ালি 4 চামচ বা 4 টিএসএফ বা 4 চামচ গুণ 3 বার, ঠিক আছে। গুণ কতবার? 3 বার। ইনিশিয়ালি 3 বার এভাবে দেওয়া যায় ইনিশিয়ালি। তবে এরপরে এটা চাইলে এটা ডোজটা রিডিউস করে 10 to 15 মিলিগ্রাম, 10 to 15 ml, মিলিগ্রাম না মিলিলিটার, 15 ml বা আপনার 2 থেকে 3 চামচ করে দিনে 3 বার, 3 টাইমস, ঠিক আছে, দেওয়া যায়। আর যদি ট্যাবলেটটা দেই 8 mg ট্যাবলেট, তাহলে 8 mg ট্যাবলেট আপনার দিনে 2 থেকে 3 বার পর্যন্ত দেওয়া যেতে পারে, ঠিক আছে, যদি ট্যাবলেট ফর্মেশনটা দিয়ে থাকি, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল। আজকের ক্লাসে আমরা ড্রাগ ইউজড ইন কাফ যে টপিক্সটা ছিল, সেই ড্রাগ ইউজড ইন কাফ এই টপিক্সের মধ্যে যে কাফ এক্সপিক্টোরেন্ট, এর মধ্যে দুটি খুব প্রচলিত ওষুধ অ্যামব্রোক্সেল এবং ব্রোমহ্যাক্সিন, এই দুটি ওষুধ সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানলাম, বুঝলাম। কারো কোনো প্রশ্ন তৈরি হলে আমাদের প্রাইভেট মিটিংয়ে সরাসরি প্রশ্ন করবেন, ঠিক আছে। আমাদের মেডিকেল গাইডলাইন বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবেই এরকমই বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও আসতে থাকবে। আশা করছি আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল পার্সোনাল হয়ে থাকেন, এই চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে। এছাড়া আপনি যদি আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য আরও অন্যান্য শর্ট ট্রেনিং কোর্সগুলো করতে চান, তাহলে আমাদের অনলাইন মেডিকেল স্কুলে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে অনেকগুলো কোর্স চালু আছে, সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।